সুপ্রভাত বন্ধুরা, আজ 25 মে সোমবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ, বিজ্ঞান ও পরিবেশ সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ: ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে কোনো তাড়াহুড়ো করার দরকার নেই, সমঝোতার দায়িত্ব থাকা মার্কিন প্রতিনিধি দলকে রবিবার এমনটাই জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার তিনি দাবি করেন চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে, শুধু ঘোষণার অপেক্ষা। এই মন্তব্যের পর 24 ঘন্টাও কাটেনি, এরই মধ্যে তিনি মার্কিন প্রতিনিধি দলকে তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়ে রাখলেন। রবিবার ট্রাম্প নিজেই জানান, আমেরিকার কূটনৈতিক প্রতিনিধি দলকে তিনি নির্দেশ দিয়েছেন চুক্তি নিয়ে কোনো তাড়াহুড়ো করা চলবে না, কেন সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের দাবি, বর্তমান পরিস্থিতি আমেরিকার অনুকূলেই রয়েছে, সেই কারণেই তিনি সময় নিয়ে গোটা বিষয়টি নির্ভুলভাবে করতে চাইছেন। আমেরিকার সঙ্গে শান্তি চুক্তি চূড়ান্তের পথে কিভাবে এই চুক্তি চূড়ান্ত করা যায় তাই নিয়ে আলোচনা চলছে। এখন যে পর্যায়ে আলোচনা চলছে তার মূল লক্ষ্যই হলো যুদ্ধের অবসান ঘটানো, এমনটাই জানালেন ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকাই। তবে একই সঙ্গে নিজেদের শর্তের কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। ইরানের সংবাদ সংস্থা তাসনিম যা জানিয়েছে তা ইসমাইলের বক্তব্য উদ্ধৃত করে আমেরিকার সঙ্গে আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছে ইরান। ইসমাইলের কথায়, ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনা অব্যাহত রাখার উদ্দেশ্যেই পাকিস্তানি প্রতিনিধি দল বর্তমানে তেহরানে রয়েছেন। কিউবার আকাশে লাগাতার আমেরিকার গুপ্তচর উড়ান। মাদুরোর কায়দাতেই রাহুল কাস্ত্রোকে তুলে নিয়ে যাওয়ার ছক কষছে আমেরিকা। গত 3 মাস থেকে কিউবার চারপাশে 20টিরও বেশি মার্কিন গুপ্তচর উড়ান রেকনেসান্স ফ্লাইট শনাক্ত করা গেছে। আমেরিকার সামরিক বিমান, ড্রোন ও নজরদারি বিমানগুলি ফেব্রুয়ারি থেকে কিউবার চারপাশে নানা রকম তথ্য সংগ্রহ করে এবং রেকনেসান্স ফ্লাইট পরিচালনা করেছে। শনিবার একটি মার্কিন সংবাদ মাধ্যম প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে। বিশ্লেষকদের দাবি, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হাভানার ওপর চাপ বাড়ানোর জন্য এই সামরিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইউরোপে মার্কিন সেনা মোতায়েন সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে মিত্র দেশগুলিকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন। সুইডেনে শুক্রবার অনুষ্ঠিত ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে রুবিও এই চেষ্টা করেন। এর আগের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোল্যান্ডে 5,000 অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েন করার ঘোষণা করেন। মাত্র গত সপ্তাহেই পেন্টাগন পোল্যান্ডে পূর্ব পরিকল্পিত 4,000 মার্কিন সেনা পাঠানোর সিদ্ধান্ত বাতিল ঘোষণা করেছিল। ট্রাম্প জার্মানি থেকেও মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা করেছিলেন। দ্রুত বদলাতে থাকা এইসব ঘোষণা ফ্রান্স আটলান্টিক প্রতিরক্ষা জোটের মিত্র দেশগুলোর মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করেছে। শুক্রবার ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে রুবিও এ নিয়ে বলেন, বৈশ্বিক অঙ্গীকারগুলোর প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে নিজেদের সেনা উপস্থিতি পুনর্মূল্যায়ন করে থাকে। হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণের বিষয়টি তুলে ধরে ইরান নতুন একটি মানচিত্র প্রকাশ করেছে। এতে পারস্য উপসাগরে আটকে থাকা হাজার হাজার নাবিকের দুর্ভোগ আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পারস্য উপসাগরে কয়েক হাজার নাবিক আটকা পড়ে আছেন। তাদের অনেকেই জাহাজ ছেড়ে যেতে পারছেন না, খাদ্য ও পানীয় সংকটে ভুগছেন এবং যুদ্ধ পরিস্থিতির মধ্যে অনিশ্চিত ভবিষ্যতের আতঙ্কে রয়েছেন। গত কয়েক সপ্তাহে রয়টার্সের সঙ্গে কথা বলা নাবিকরা তাদের কঠিন জীবনযাপনের বর্ণনা দিয়েছেন। আসছি দেশের খবরে। পরিবেশ আন্দোলনকারীদের আরশোলা বলে আক্রমণ করেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। তার প্রতিবাদে সুপ্রিম কোর্টে চিঠি দিলেন দেশের 600 বিশিষ্ট নাগরিক এবং বিভিন্ন নাগরিক সমাজ গোষ্ঠী। গত শুক্রবার পাঠানো এই চিঠিতে জানানো হয়েছে, পরিবেশ আন্দোলন প্রসঙ্গে প্রধান বিচারপতি যে মন্তব্য করেছেন তা চরম আপত্তিকর। তার মন্তব্যে পরিবেশ আন্দোলনকে উন্নয়ন বিরোধী বলে দাগিয়ে দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, তার এই মন্তব্য কার্যত দেশের পরিবেশ আন্দোলনকে অনৈতিক বলে চিহ্নিত করেছে। নাগরিক আন্দোলনের প্রতি এই মন্তব্য চরম অপমানজনকও বটে। সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দেওয়া ককরোচ জনতা পার্টির অধিকাংশ ফলোয়ার নাকি পাকিস্তানি এবং বাংলাদেশি। বেশ কিছুদিন ধরে এই তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে। এমনকি কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজুও এক্স হ্যান্ডেলে এমনটাই দাবি করেছিলেন, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী সেই তথ্য খারিজ করে দিলেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপক। তার দাবি, ককরোচ জনতা পার্টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যে ফলোয়ার্স সেন্টার তার 94% ভারতীয়। অল্পদিনের মধ্যে গোটা দেশ তথা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে ককরোচ জনতা পার্টি। দিন চারেকের মধ্যে ইনস্টাগ্রামে তাদের সংখ্যা
8 মিলিয়ন ছুঁয়ে বিজেপিকে পিছনে ফেলে দিয়েছে। আসন্ন বকরি ঈদে গোহত্যা নয়, হোক শুধু নামাজ পাঠ, এই বিজ্ঞপ্তি জারি করল লখনৌয়ের ইসলামিক সেন্টার। এর আগে আজমের শরীফের মৌলভী সৈয়দ সারোয়ার চিশতি বলিদানের জন্য গোহত্যা বন্ধ রাখার আবেদন করেছেন। তিনি গরুকে জাতীয় পশুর মর্যাদার দাবিও তুলেছেন। মোহালির জারি করা অ্যাডভাইজারিতে উৎসবের সময় জনজীবনে শান্তি শৃঙ্খলা রক্ষা ও স্বাস্থ্য ও পরিবেশ বিধি সংক্রান্ত দায়িত্ব পালনে জোর দিয়েছেন। আসন্ন বকরি ঈদের প্রাক্কালে 12 দফা বিজ্ঞপ্তি প্রকাশ করে মুসলিম সমাজকে শান্তি বজায় রেখে আইন ও স্বাস্থ্যবিধি মেনে উৎসব পালন সুনিশ্চিত করার আবেদন জানালেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য তথা ইসলামিক সেন্টার অফ ইন্ডিয়ার চেয়ারম্যান মৌলানা খালিদ। আমেরিকা থেকে আমদানি দ্বিগুণ বাড়ানোর আশ্বাস দিলেন মোদি। ওয়াশিংটনকে আদানির মামলা বাতিলের তোফা হিসেবেই দেখছে দেশের বিশেষজ্ঞ মহল। আগামী 5 বছরে $50,000 কোটি মূল্যের মার্কিন পণ্য কিনবে ভারত। জ্বালানি প্রযুক্তি এবং কৃষি পণ্যের ঘরোয়া বাজার মার্কিন রপ্তানির জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ভারত সফরে এসে রবিবার এমনটাই জানালেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। মোদির সঙ্গে সাক্ষাতের পর মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের এই শীর্ষ আধিকারিক সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে এই পোস্ট করেছেন। কূটনৈতিক মহল সূত্রে জানা গিয়েছে এই শর্ত ভারত মার্কিন বাণিজ্য চুক্তির অন্তর্গত। উত্তরপ্রদেশের মডেল এবং অভিনেত্রী তৃষা শর্মার দ্বিতীয়বার ময়নাতদন্তের পর রবিবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তৃষার মৃত্যুর 12 দিন পর ফের ময়নাতদন্ত করা হলো। অন্যদিকে মূল অভিযুক্ত অভিনেত্রীর স্বামীকে 7 দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে বলে খবর। বেকারত্বের বিরুদ্ধে তামিলনাড়ুতে বামপন্থী ছাত্র যুবর বিশাল মিছিলে সামিল হলো ককরোচ জনতা পার্টির সদস্যরা। প্রবল দাবদাহ চলছে উত্তর পশ্চিম ভারত জুড়ে। বর্ষার বৃষ্টি নামল কেরালা, তামিলনাড়ু এবং সিকিমে। এখন রাজ্যের খবর। সব জেলায় বিদেশি হিসেবে ধৃতদের জন্য হোল্ডিং সেন্টার করার নির্দেশ পাঠালো রাজ্যের স্বরাষ্ট্র এবং পার্বত্য এলাকা বিষয়ক দপ্তর। রাজ্যের নির্দেশিকায় জানানো হয়েছে যে বাংলাদেশি ও রোহিঙ্গাদের ফেরত পাঠানো সংক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গাইডলাইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকার জেরে এর আগে বিভিন্ন রাজ্যে বাংলাদেশি চিহ্নিতকরণের কাজে নামে পুলিশ বাহিনী। চরম হেনস্থার শিকার হন এই রাজ্য থেকে বাইরের রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকেরা। বিদেশি চিহ্নিতকরণ এবং ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া অবলম্বন করা হয়নি। দেখা গিয়েছিল যে পাসপোর্ট, আধার বা ভোটার কার্ডের মতো নথি থাকা সত্ত্বেও ধরপাকড় হয়। সরাসরি জোর করে সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়া হয়। রাজ্যের নতুন নির্দেশিকা জারির আগে সম্প্রতি মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আইনি এবং বিচার প্রক্রিয়াকে অগ্রাহ্য করে সরাসরি বিএসএফের হাতে সন্দেহভাজন বাংলাদেশিদের তুলে দেওয়ার ঘোষণা করেন প্রকাশ্যে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে যে নির্দেশিকার প্রতিলিপি পাঠানো হয়েছে পুলিশের ডিজি, আইজিদের, পাঠানো হয়েছে জেলা পুলিশ সুপার এবং কমিশনারেটে। এদিকে বাংলাদেশে কিছুদিন আগেই জানিয়েছিল যে জোর করে সীমান্ত টপকে তাদের ভূখণ্ডে পাঠানো শুরু হলে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে রাজ্যের ভোটে 27 লক্ষকে বিবেচনাধীন রাখা হয়েছে। তার আগে বাদ গিয়েছে নাম। সব মিলিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশিত ট্রাইব্যুনালে 30 লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। তার সামান্যই মীমাংসা হয়েছে। নির্বাচন কমিশন নাম বাদ দিলেও বাংলাদেশি বা রোহিঙ্গা সম্পর্কে তথ্য দিতে পারেনি। তৃণমূল সাংসদ অভিজিৎ ব্যানার্জির বাড়ি অবৈধভাবে নির্মাণ করা হয়েছে এই অভিযোগে কালীঘাট রোড ও হরিশ মুখার্জি রোডের বাড়িতে কলকাতা কর্পোরেশনের তরফে নোটিশ পাঠানো হয়েছিল। আর সেই নোটিশের পরিপ্রেক্ষিতে আইনজীবীর মাধ্যমে কলকাতা কর্পোরেশনে চিঠি পাঠিয়েছেন অভিষেক। জানা গিয়েছে রবিবার সকালে আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠিয়ে অভিষেক কলকাতা কর্পোরেশনের কাছে অতিরিক্ত 10 দিন সময় চেয়ে আবেদন করেছেন। আচমকা বিকল ইঞ্জিন, 2.5 ঘন্টার বেশি সময় ধরে শান্তিনিকেতন স্টেশনে আটকে গণদেবতা এক্সপ্রেস। প্রবল গরমের মধ্যে এই গোলযোগে বিরক্ত যাত্রীরা, চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। ঘটনার পিছনে রেলের ঔদাসীন্যতাকেই দায়ী করেছে যাত্রীরা। তাদের কথায় ট্রেনটি রওনা দেওয়ার আগে যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করা হলে এই ঘটনা ঘটত না। ফলতার পুনর্নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। এই আসনে জয়লাভ করেছে বিজেপি। দ্বিতীয় স্থানে রয়েছে সিপিআইএম। সিপিআইএম পেয়েছে 40,645টি ভোট, যা 19.34%। 29 এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচনে বিপুল সন্ত্রাস হয় এই ফলতায়। ফলে গোটা বিধানসভা কেন্দ্রেই পুনর্নির্বাচনে ঘোষণা করে কমিশন। 21 মে সেই নির্বাচন হয়েছে। এদিন নির্বাচনের ফল ঘোষণা হলো। সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ফলতার মানুষ ও ভোটারদের অভিনন্দন জানিয়েছেন। সিপিআইএম
কর্মীদের ও সিপিআইএম প্রার্থী শম্ভু কুর্মীকে লাল সেলাম জানিয়েছেন। তিনি বলেছেন, সিপিআইএম তাদের শক্তিকে সংহত করছে, প্রান্তিক মানুষের পাশে দাঁড়াচ্ছে, তারই স্বীকৃতি এই ফলাফলে স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে এবং প্রান্তিক মানুষরা তাদের আশ্রয়স্থল হিসেবে সিপিআইএমকেই বেছে নিচ্ছেন। শনিবার গভীর রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে মানিকচক ব্লকের ভূতনির চরের উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের অশোকনগর কলোনি লণ্ডভণ্ড হয়ে যায়। এর ফলে এলাকায় ৩০-৩৫টি ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। রবিবার মানিকচকের ব্লকের বিডিওকে চিঠি দিয়ে সিপিআইএম মালদহ জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য দেবজ্যোতি সিনহা বলেছেন, রবিবার ছুটির দিন হওয়ায় প্রশাসনের কোনো প্রতিনিধি বিপর্যস্ত এলাকায় যাননি, তাই দ্রুত সরকারি প্রতিনিধি বিপর্যস্ত এলাকায় পাঠিয়ে অবস্থার পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা করা দরকার। বিডিওকে পাঠানো চিঠিতে ক্ষতিগ্রস্তদের তালিকাও দিয়েছেন সিপিআইএম নেতা। এই চিঠির কপি জেলা শাসককেও পাঠানো হয়েছে। বিজ্ঞান ও পরিবেশ সংবাদ। ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ে দীর্ঘদিন ধরে যে আতঙ্ক এবং প্রচার চালানো হয়েছে, সাম্প্রতিক সরকারি পরিসংখ্যান সেই ধারণাকেই নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল। রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার অধীন স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম সর্বশেষ যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে জানাচ্ছে দেশের মোট প্রজনন হার বা টোটাল ফার্টিলিটি রেট নেমে এসেছে 1.9-এ। অর্থাৎ ভারতের জনসংখ্যা এখন আর দ্রুত বিস্তারের পথে নেই, বরং দেশ এখন জনসংখ্যা স্থিতিকরণ এবং দীর্ঘমেয়াদী বার্ধক্যমুখী সমাজের দিকে এগোচ্ছে। জনসংখ্যা বিজ্ঞানের ভাষায় রিপ্লেসমেন্ট লেভেল ধরা হয় 2.1 থেকে, অর্থাৎ প্রতি দম্পতির গড়ে 2-এর সামান্য বেশি সন্তান জন্ম নিলে একটি প্রজন্ম পরবর্তী প্রজন্ম দ্বারা সংখ্যাগতভাবে প্রতিস্থাপিত হয়। তাৎপর্যপূর্ণ বিষয় হল দেশের অধিকাংশ রাজ্য ইতিমধ্যে এই সীমার নিচে চলে গেছে। ব্যতিক্রম মাত্র 6টি রাজ্য। এই রাজ্যগুলি হল বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়। শেষে খেলার খবর। 100 মিটার স্প্রিন্টের ফাইনালে গুরবিন্দর সিং 10.09 সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়লেন। তিনি প্রথম ভারতীয় অ্যাথলিট যিনি 10.10 সেকেন্ডের চেয়ে কম সময়ে এই রেস শেষ করলেন। এই অসাধারণ পারফরমেন্সের সুবাদে গ্লাসগো কমনওয়েলথ গেমসের যোগ্যতা অর্জন করেছেন তিনি। শনিবার ফাইনালে সেরার মুকুট পরলেন গুরবিন্দর সিংই। ফরাসি ওপেনের প্রথম দিনেই চমক। ওয়াইল্ড কার্ড ভারতীয় বংশোদ্ভূত বাসব রেড্ডির কাছে হার, সপ্তম বাছাই ফ্রিৎজের। ফরাসি ওপেনের প্রথম রাউন্ডে 4 সেটের লড়াই 7-6, 7-6, 6-7, 6-1-এ জিতলেন বাসব রেড্ডি। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।